হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে আর সবাই ভালো আছো। ঠিক আছে, তাহলে নতুন একটি সিডিপির ভিডিও নিয়ে আমি চলে এলাম। সিটেট পেপার 1 সেপ্টেম্বর 2014। বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাসে যাই। ফার্স্ট কোশ্চেন, কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ সাপোর্টেড বাই, জ্ঞানীয় বিকাশ সমর্থিত হয় কন্ডাক্টিং রেলিভেন্ট অ্যান্ড ওয়েল ডিজাইনড টেস্টস অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল, বারবার উপযুক্ত পরিকল্পিত পরীক্ষা নেওয়ার মাধ্যমে, প্রেজেন্টিং অ্যাক্টিভিটিজ দ্যাট রিইনফোর্স ট্রেডিশনাল মেথডস, প্রথাগত পদ্ধতিকে জোর করে এমন কার্যকলাপের মাধ্যমে, প্রোভাইডিং এ রিচ অ্যান্ড ভ্যারিড এনভায়রনমেন্ট, সমৃদ্ধ বৈচিত্র্যময় পরিবেশ প্রদানের মাধ্যমে, ফোকাসিং মোর অন ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিজ ইন কম্পারিজন টু কোলাবোরেশন, সহযোগিতার তুলনায় ব্যক্তিগত কার্যকলাপে বেশি গুরুত্ব দিয়ে। জ্ঞানীয় বিকাশ কিন্তু সহযোগিতাতে ভালো হবে, তাই না? শুধুমাত্র ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি নয়, কোলাবোরেশনে কগনিটিভ গ্রোথ কিন্তু ভালো হয়, তাহলে এটি হচ্ছে না। সমৃদ্ধ ও বৈচিত্র্যময় পরিবেশ প্রদানের মাধ্যমে, এটা হতে পারে। কারণ কি, জ্ঞানীয় বিকাশ তখনই ভালোভাবে হয় যখন শিশুকে নানা রকম অভিজ্ঞতা, আলোচনা, খেলা এইসব সুযোগ দেওয়া হয়, তাই না? একটা সমৃদ্ধ পরিবেশ যদি তৈরি করি তাহলে কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্ট ভালো হয়, তাহলে এটি হতে পারে আমাদের অ্যান্সার। প্রথাগত পদ্ধতিকে জোরদার করে এমন কার্যকলাপের মাধ্যমে, তাহলে শুধু ট্রেডিশনাল মেথড জোরদার করলে সৃজনশীল বা ক্রিয়েটিভিটি কিন্তু কমে যেতে পারে, তাই না? তাহলে এটা হবে না। বারবার উপযুক্ত টেস্ট, পরীক্ষা, বারবার পরীক্ষা নিলে শেখা যাচাই হয় কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্ট হয় না, তাহলে এটাও হচ্ছে না। আমাদের অ্যান্সার হচ্ছে সি। নেক্সট, হিউম্যান ডেভেলপমেন্ট ইজ, মানব বিকাশ কি, কেমন? কোয়ান্টিটেটিভ, পরিমাণগত; কোয়ালিটেটিভ, গুণগত; আনমেজারেবল টু এ সার্টেন এক্সটেন্ট, কিছুটা পরিমাপের অতীত; বোথ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ। তাহলে যদি আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পড়ে থাকি তাহলে সেখানে আমরা জানি যে মানব বিকাশ কিন্তু দুই ধরনেরই, কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে পরিমাণগত, কোয়ালিটেটিভ মানে গুণগত। পরিমাণগতর মধ্যে কি আসছে? উচ্চতা, ওজন, আকার, এগুলো সব। কোয়ালিটেটিভের মধ্যে আমাদের যে চিন্তা, আবেগ, আচরণ, ভাষা ইত্যাদি হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ডি, তাই তো? এগুলো তো হচ্ছে না, তোমরা সবাই জানবে। নেক্সট, দ্য নেচার নার্চার ডিবেট রিফার্স টু, নেচার নার্চার বিতর্ক বলতে বোঝায় জেনেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট, বংশগতি ও পরিবেশ; বিহেভিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট, আচরণ ও পরিবেশ; এনভায়রনমেন্ট অ্যান্ড বায়োলজি, পরিবেশ ও জীববিজ্ঞান; এনভায়রনমেন্ট অ্যান্ড আপব্রিঙ্গিং, পরিবেশ ও লালন পালন। তাহলে নেচার নার্চার এই বিতর্কটি যদি পড়ে থাকো, সেখানে আমরা নেচার বলতে কি বুঝে থাকি? নেচার বলতে আমাদের হেরিডিটি বা জেনেটিক্স, আর নার্চার বলতে আমাদের এনভায়রনমেন্ট বা আপব্রিঙ্গিং, তাই তো? মানুষের বিকাশে কোনটি বেশি প্রভাব ফেলে, বংশগতি না পরিবেশ? এই বিতর্কটাই তো নেচার ভার্সেস নার্চার, তাই তো? আমরা তো সবাই জানি যে বংশগতিতে প্রভাব ফেলে, আহ, মানে ডেভেলপমেন্টে প্রভাব ফেলে বংশগতি গুণিত পরিবেশ, তাই তো? তাহলে এখানে আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে জেনেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্যাসিভ এজেন্সি অফ সোশ্যালাইজেশন, নিচের কোনটি সামাজিকীকরণের একটি নিষ্ক্রিয় মাধ্যম? ফ্যামিলি তো প্রথম, তাহলে এটা তো হচ্ছে না। হেলথ ক্লাব, ইকো ক্লাব, পাবলিক লাইব্রেরি। তাহলে দেখো, প্যাসিভ এজেন্সি বলতে কি বোঝায়? এমন মাধ্যম যেখানে সরাসরি ইন্টারাকশন কম, তাই তো? পাবলিক লাইব্রেরি শিশুদের পরোক্ষভাবে সামাজিকীকরণ করে। পাবলিক লাইব্রেরিতে সে কি প্রত্যক্ষভাবে যাচ্ছে? যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। হেলথ ক্লাব, ফ্যামিলি, ইকো ক্লাব এগুলোতে সক্রিয় অংশগ্রহণ হয় বা ইন্টারাকশন হয়, তাই এগুলি হচ্ছে অ্যাক্টিভ এজেন্সি। প্যাসিভ এজেন্সি হচ্ছে আমাদের পাবলিক লাইব্রেরি। ইন ভাইগটস্কিজ থিওরি হুইচ অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট গেটস নেগলেক্টেড, ভাইগটস্কির তত্ত্বে বিকাশের কোন দিকটি অবহেলিত হয়েছে? সোশ্যাল, সামাজিক, তার থিওরিটাই সোশিও কালচারাল, তার সোশ্যাল তো হচ্ছে না। কালচারাল, সাংস্কৃতিক, এটাও হচ্ছে না। বায়োলজিক্যাল, জৈবিক, লিঙ্গুইস্টিক, ভাষাগত। তাহলে ভাইগটস্কি সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবকে বেশি গুরুত্ব দিয়েছেন, তাহলে বায়োলজিক্যাল বা জৈবিক দিক তুলনামূলকভাবে কম তিনি গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে। ভাষাকেও কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন। ভাষার তিনটি স্টেজ তিনি বলেছিলেন, তোমরা হয়তো জেনে থাকবে। যেমন সেই ইনার, তিনটে সোশ্যাল স্পিচ, ইনার স্পিচ, এরকম তিনটে স্পিচ ছিল, প্রাইভেট স্পিচ। তাহলে ভাষার উপরও তিনি গুরুত্ব দিয়েছেন, তিনি গুরুত্ব দেননি বায়োলজিক্যাল বা আমাদের জৈবিকের উপর। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেজেস আর ইনভলভড when infants
think with their eyes, ears and hands. শিশুরা যখন চোখ, কান ও হাতের মাধ্যমে চিন্তা করে তখন তা কোন স্তরের অন্তর্গত? তাহলে এগুলো সব হচ্ছে আমাদের পিয়াজের স্তর, তাই তো? 4টা স্তর যেটা পিয়াজে দিয়েছিলেন। যদি এই পিঁয়াজের স্তরটা তোমরা পড়ে থাকো তাহলে জানবে যে সেন্সারি মোটর স্টেজ, ঠিক আছে, এই সেন্সারি মোটর স্টেজ যেটা হচ্ছে 0 থেকে 2 বছর পর্যন্ত, এখানে কি করে শিশু ইন্দ্রিয় শারীরিক নাড়াচাড়ার মাধ্যমে শেখে, ইমিটেশন মানে ইমিটেট করে, তাই তো? তাহলে এখানেই সে যখন কাঁদে তখন সে তার হাত পা চোখ সব কিছু নিয়ে কিন্তু কাঁদে। তাহলে এখানেই সে কিন্তু মানে এই যে কোশ্চেনটা যে যখন চোখ কান ও হাতের মাধ্যমে চিন্তা করে সব কিছুর ব্যবহার করে সেটা কিন্তু করে সে সেন্সারি মোটর স্টেজে, ঠিক আছে। কনক্রিট অপারেশনাল স্টেজে আমাদের কি আছে, যৌক্তিক চিন্তা শুরু হয়, মানে যেটা লজিক্যাল থিঙ্কিং আমরা বলি। প্রি অপারেশনাল স্টেজে কি হয়, প্রতীকী চিন্তা থাকে, তাই তো? আর ফর্মাল অপারেশনাল স্টেজে তার যে অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত চিন্তা সেটা শুরু হয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। Ria does not agree with Rishabh about setting up a class picnic. She thinks that the rules can be revised to suit the majority. This kind of peer disagreement, according to Piaget, refers to রিয়া ক্লাস পিকনিক নিয়ে ঋষভের সঙ্গে একমত নয়। সে মনে করে সংখ্যাগরিষ্ঠের সুবিধা মতো নিয়ম পরিবর্তন করা যেতে পারে। পিয়াজের মতে এটি কি, হেটেরোনোমাস মোরালিটি, কগনিটিভ ইম্যাচিউরিটি, রিয়াকশন, না মোরালিটি অফ কোঅপারেশন? তাহলে পিয়াজের মতে কি মোরালিটি অফ কোঅপারেশন স্তরে শিশুরা বোঝে যে নিয়ম পরিবর্তনযোগ্য, ঠিক আছে, এবং পারস্পরিক সম্মতিতে তৈরি হয়। এটা কিসে বোঝে, মোরালিটি অফ কোঅপারেশন, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। হেটেরোনোমাস মোরালিটি কি, এটাকে নিয়মকে স্থির ও অপরিবর্তনীয় ধরা হয়, ঠিক আছে। আর কগনিটিভ ইম্যাচুরিটি এটা তো মোরাল স্টেজ নয়, রিয়াকশনও প্রাসঙ্গিক নয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট, which one of the following is a form of Sternberg's triarchic theory of intelligence? স্টার্নবার্গের ট্রায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্সের একটি রূপ হলো কোনটি? প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, এক্সপেরিমেন্টাল ইন্টেলিজেন্স, রিসোর্সফুল ইন্টেলিজেন্স, ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স? তাহলে স্টার্নবার্গের থিওরি যদি আমরা পড়ে থাকি সেখানে 3 ধরনের ইন্টেলিজেন্সের কথা তিনি বলেছেন। কি কি? প্র্যাকটিক্যাল, ক্রিয়েটিভ, অ্যানালিটিক্যাল, ঠিক আছে। তাহলে এখানে তার মধ্যে কি আছে, প্র্যাকটিক্যাল আছে, তাহলে প্র্যাকটিক্যাল হচ্ছে আমাদের অ্যান্সার। বাকিগুলো কি? এক্সপেরিমেন্টাল, এক্সপেরিমেন্টাল কিন্তু নয়, সঠিক টার্মটা ছিল এক্সপেরিয়েন্সিয়াল বা ক্রিয়েটিভ। রিসোর্সফুল ইন্টেলিজেন্স এটা কিন্তু স্টার্নবার্গের টার্ম নয়। আর ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স এটা হচ্ছে গার্ডেনারের যে মাল্টিপল ইন্টেলিজেন্স তার অংশ, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ। নেক্সট, হু ডেভেলপড দ্য ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্ট? প্রথম বুদ্ধিমত্তা পরীক্ষা কে তৈরি করেন? ডেভিড ওয়েসলার, আলফ্রেড বিনে, চার্লস এডওয়ার্ড স্পিয়ারম্যান, রবার্ট স্টার্নবার্গ? তাহলে বুদ্ধিমত্তার পরীক্ষা যদি তোমরা পড়ে থাকো যেটা আইকিউ, তাই না? আইকিউ এর প্রথম যে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স টেস্ট সেটা কিন্তু তৈরি করেন কে কে? আলফ্রেড বিনে আর থিওডোর সাইমন, তাই তো? তাহলে এখানে আলফ্রেড বিনের নামটা আছে, তাহলে এটি হচ্ছে অ্যান্সার। ইনি 1902 সালে নাগাদ, ঠিক আমার সালটা মনে নেই, 1902 বা 1904 সাল নাগাদ তিনি প্রথম ইন্টেলিজেন্স টেস্ট কিন্তু তৈরি করেন, ঠিক আছে। তো ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস রেফার্স টু দ্য অ্যাবিলিটি টু? ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস বলতে বোঝায় রিফ্লেক্ট অ্যান্ড ম্যানুপুলেট দ্য সাউন্ড স্ট্রাকচার, ধ্বনির গঠন বুঝতে ও পরিবর্তন করতে পারা, স্পিক ফ্লুয়েন্টলি অ্যান্ড অ্যাকুরেটলি, সাবলীল ও নির্ভুলভাবে কথা বলা, নো আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রাইট, জানা বোঝা ও লেখা, মাস্টার দ্য রুলস অফ গ্রামার, ব্যাকরণের নিয়ম আয়ত্ত করা। তাহলে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস, ধ্বনি শনাক্ত করা বা মিল খুঁজে পাওয়া, তাই তো? তো এগুলো কি, এগুলো সব ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেসের মধ্যে আসছে, তাই তো? তাহলে এখানে সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে রিফ্লেক্ট অ্যান্ড ম্যানিপুলেট দ্য সাউন্ড স্ট্রাকচার, ধ্বনি সম্বন্ধিত। স্পিক ফ্লুয়েন্টলি এটা হচ্ছে ফ্লুয়েন্সির সঙ্গে আসছে। নো আন্ডারস্ট্যান্ড রাইট এটা একটা ব্রোডার স্কিল, ঠিক আছে, লিটারেসি যেটা সেটার মধ্যে আসছে। মাস্টার দ্য রুলস অফ গ্রামার এটা গ্রামার নলেজ আসছে। তাহলে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস হচ্ছে আমাদের অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, জেন্ডার ডিসক্রিমিনেশন ইন এ ক্লাসরুম, শ্রেণীকক্ষে লিঙ্গ বৈষম্য ডাজ নট এফেক্ট দ্য পারফরমেন্স অফ দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের পারফরমেন্সে কোনো প্রভাব ফেলে না। মে লিড টু ডিমিনিশড এফোর্ট অর পারফরমেন্স অফ দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের প্রচেষ্টা বা পারফরমেন্স কমিয়ে দিতে পারে। মে লিড টু এনহ্যান্সড এফোর্ট
or performance of the male students, ছেলেদের পারফরমেন্স বাড়িয়ে দিতে পারে, is done more by the male teachers than their female counterparts, পুরুষ শিক্ষকরা বেশি করেন মেয়েদের থেকে, মহিলাদের থেকে। তো এটা তো হচ্ছেই না, পুরুষ বা মহিলা বেশি করে সেরকম তো কোনো পরীক্ষা করা হয়নি, তাই না? কোনো কি বলে, কোনো পরীক্ষা নিরীক্ষা এসব করা হয়নি কোথাও, তাই এটা বোঝা সম্ভব নয়। তাহলে আমাদের অ্যান্সার কি? যদি আমরা জেন্ডার ডিসক্রিমিনেশন করি তাহলে সেটা কিন্তু শিক্ষার্থীদের প্রচেষ্টা বা পারফরমেন্স কমিয়ে দিতে পারে, মে লিড টু ডিমিনিশড এফোর্টস অর পারফরমেন্স অফ দ্য স্টুডেন্টস, বি হচ্ছে আমাদের অ্যান্সার। তো জেন্ডার ডিসক্রিমিনেশন করলে কি তাদের পারফরমেন্সে কোনো প্রভাব ফেলে না? ফেলে। যদি কোনো কিছুতে ছেলেদেরকে বেশি বেশি করে বলা হয় যে তুমি পারবে তুমি পারবে, আর মেয়েদেরকে বলা হয় তুমি পারবে না, তাহলে তাদের পারফরমেন্সে তার প্রভাব পড়বে, তাই তো? যদি ছেলেদেরকে আবার কিছু খারাপ বলা হয় যে তুমি অঙ্ক, ছেলেরা অঙ্ক করতেই পারে না, মেয়েরা খুব ভালো অঙ্ক করতে পারে, তো সেটা যদি আমরা বারবার বলি তাহলে ছেলেদের পারফরমেন্স সেটা কমবে, বাড়বে না। তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ লার্নিং স্টাইল, নিচের কোনটি লার্নিং স্টাইলের উদাহরণ? ভিজুয়াল, অ্যাকিউরাল, অ্যাক্রুয়াল, ফ্যাকচুয়াল আর ট্যাকচুয়াল। ঠিক আছে, তাহলে ভিজুয়াল মানে কি? ভিজুয়াল মানে হচ্ছে ভিজুয়াল লার্নিং স্টাইল, তাই তো, ডায়াগ্রাম দেখে চার্ট দেখে শেখা। অ্যাক্রুয়াল মানে হচ্ছে এটা কোনো কিন্তু লার্নিং স্টাইল নয়। ফ্যাকচুয়াল তথ্যভিত্তিক। ট্যাকচুয়াল মানে হচ্ছে ট্যাকটাইল টার্ম ব্যবহৃত হয়। ঠিক আছে, স্ট্যান্ডার্ড অ্যান্সার যেটা দিই আমরা সেগুলো হচ্ছে ট্যাকচুয়াল, টেক্সট অনুযায়ী। ঠিক আছে, তাহলে এখানে লার্নিং স্টাইলের উদাহরণ কি আমরা পড়েছি, যে ভিজুয়াল, তারপর ওরাল, অডিও ভিজুয়াল। ঠিক আছে, তার তার মধ্যে আমাদের ভিজুয়াল আসছে, তাহলে ভিজুয়াল হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, a teacher collects and reads the work of the class, then plans and adjusts the next lesson plan to meet student needs he or she is doing, একজন শিক্ষক শিক্ষার্থীদের কাজ সংগ্রহ ও বিশ্লেষণ করে পরবর্তী পাঠ পরিকল্পনা করেন, এটি কি অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাট লার্নিং? তাহলে যদি এই অ্যাসেসমেন্ট অফ, অ্যাজ, ফর, অ্যাট এগুলোর মধ্যে তোমরা আলাদা করতে পারো তাহলে এটা করতে পারবে। অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে কি? এটা হচ্ছে সামেটিভ এভালুয়েশন, তাই না, যেটা শেষে হয়, ফাইনাল এভালুয়েশন যেটাকে বলি। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং মানে সেলফ অ্যাসেসমেন্ট, শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের অ্যাসেসমেন্ট করে। অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। আর অ্যাসেসমেন্ট অ্যাট লার্নিং মানে হচ্ছে, এটার কিন্তু অ্যাসেসমেন্ট অ্যাট লার্নিং বলে কিন্তু কোনো এডুকেশনাল টার্ম কিন্তু নেই। ঠিক আছে, তাহলে এটা তো প্রথমেই কেটে যাচ্ছে। তাহলে ফরমেটিভ অ্যাসেসমেন্টে আমরা কি করি? আমরা আহ, শেখাকে উন্নত করি, মানে ফিডব্যাক নিই, তারপর সেখান থেকে আমরা কোথায় কোথায় কার ঘাটতি সেটার উপর বিচার করে আমরা নতুন প্ল্যান বানিয়ে আবার পড়াই, তাই তো? তাহলে ফরমেটিভ অ্যাসেসমেন্ট আমরা করি। তাহলে এটি কি? এটি হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এগুলো মনে রাখার কি, দেখো, ফর, ফর দিয়ে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, তার উল্টা অফ, অফ দিয়ে সামেটিভ অ্যাসেসমেন্ট, অ্যাজ মানে নিজে, তাহলে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের অ্যাসেসমেন্ট করে, এইভাবে মনে রাখতে পারো। নেক্সট, টিচার্স হু ওয়ার্ক আন্ডার স্কুল বেসড অ্যাসেসমেন্ট, স্কুল বেসড অ্যাসেসমেন্টের অধীনে কাজ করা শিক্ষকরা আর ওভারবার্ডেন্ড অ্যাজ দে নিড টু টেক ফ্রিকোয়েন্ট টেস্টস ইন অ্যাডিশন টু মানডে টেস্টস, অতিরিক্ত চাপ থাকে কারণ খুব বেশি বেশি করে টেস্ট নিতে হয়। নিড টু অ্যাসাইন প্রজেক্ট ওয়ার্ক ইন ইচ সাবজেক্ট টু ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস, প্রতিটি বিষয়ে আলাদা প্রকল্প দিতে বাধ্য। অবজার্ভ স্টুডেন্টস মিনিটলি অন এ ডেইলি বেসিস টু অ্যাসেস দেয়ার ভ্যালুজ অ্যান্ড অ্যাটিটিউডস, প্রতিদিন শিক্ষার্থীদের সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন। ফিল এ সেন্স অফ ওনারশিপ ফর দ্য সিস্টেম, ব্যবস্থাটির প্রতি নিজেদের দায়িত্ববোধ অনুভব করেন। ওনারশিপ যে শব্দটা সেটা কিন্তু নেগেটিভ। ঠিক আছে, তাহলে এটা তো হচ্ছে না। সব সময় শিক্ষকদের কোথায় চাপ সেইটিকে না দেখে কোন অপশনটা শুনতে খুব ভালো লাগছে সেটি দেখবে। ঠিক আছে, এটা হয়তো হতে পারে যে হ্যাঁ, টিচারের উপর বার্ডেন বেড়ে যাবে, কিন্তু সেটা কখনো আমাদের অ্যান্সার হবে না। ঠিক আছে, নিড টু অ্যাসাইন প্রজেক্ট ওয়ার্ক ইন ইচ সাবজেক্ট টু ইন্ডিভিজুয়াল, প্রতিটি বিষয়ে আলাদা প্রকল্প দিতে হবে, প্রতিটি বিষয়ে প্রজেক্ট বাধ্যতামূলক নয়। ঠিক আছে, তো সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আমাদের সি, শিক্ষক মূল্যায়নের গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, তাহলে শিক্ষক যদি স্কুল বেসড অ্যাসেসমেন্ট করে সেটা কিন্তু খুবই ভালো, যেটাকে বলে। ঠিক আছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হাউ ডু গ্রেডস ডিফার ফ্রম মার্কস, দিস কোয়েশ্চেন বিলংস টু হুইচ ক্লাস অফ কোয়েশ্চেন্স?
গ্রেডস এবং মার্কসের মধ্যে পার্থক্য কি? এটি কোন ধরনের প্রশ্ন? ডাইভারজেন্ট, অ্যানালিটিক, ওপেন এন্ডেড, প্রবলেম সলভিং। তাহলে ডাইভারজেন্ট মানে কি? একাধিক পসিবল অ্যান্সার থাকে, তাই তো? এখানে কি একাধিক পসিবল অ্যান্সার থাকছে? গ্রেডস ও মার্কসের মধ্যে পার্থক্য কি? একটা নির্দিষ্টই তো থাকবে যে এই পার্থক্য। তারপর যদি আমরা বি দেখি অ্যানালিটিক, এখানে আমরা অ্যানালিসিস করব, তাই তো? তো আমরা তো অ্যানালিসিস করেই পার্থক্য তৈরি করব, যে ওগুলোর মধ্যে কি পার্থক্য আছে সেগুলো অ্যানালিসিস আগে করব, তারপর তো সেগুলো আমরা বলবো, তাহলে পার্থক্য করছি। তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। ওপেন এন্ডেড মানে কি? ওপেন এন্ডেড মানে উত্তর কিন্তু সীমাহীন হতে পারে, ঠিক আছে? একটা কোয়েশ্চেন এমন আমি বলে দিলাম যেটা কিন্তু আলাদা আলাদা শিক্ষার্থীর আলাদা আলাদা উত্তর হতে পারে। প্রবলেম সলভিং মানে এখানে কোনো সমস্যা সমাধান করার কথা, কিন্তু এখানে তো কোনো সমস্যা সমাধান আমরা করছি না, এখানে আমরা অ্যানালিসিস করছি, তাহলে অ্যানালিটিক হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, গার্ল স্টুডেন্টস, ছাত্রীদের সম্পর্কে সঠিক বক্তব্য হলো লার্ন কোয়েশ্চেন্স অন ম্যাথামেটিক্স ওয়েল বাট ফেস ডিফিকাল্টি অনলি হোয়েন দে আর আস্কড টু রিজন দেম আউট। তারা গণিত মুখস্থ করতে পারে কিন্তু যুক্তি করতে পারে না। এটা অনেকটা জেন্ডার বায়াসনেস বা স্টিরিওটাইপ হয়ে গেল। আর অ্যাজ গুড ইন ম্যাথামেটিক্স অ্যাজ বয়েজ অফ দেয়ার এজ, তারা একই বয়সের ছেলেদের মতোই গণিতে দক্ষ, এটাই হচ্ছে অ্যান্সার। পারফর্ম লেস কম্পিটেন্টলি ইন স্পেশাল কনসেপ্টস দ্যান বয়েজ অফ দেয়ার এজ, স্পেশাল কনসেপ্টে কম দক্ষ, এটাও হবে না। এগুলো কি জেন্ডার স্টিরিওটাইপ বা জেন্ডার বায়াসনেস হয়ে যাচ্ছে। পোজেস মোর লিঙ্গুইস্টিক অ্যান্ড মিউজিক্যাল অ্যাবিলিটিস, ভাষা ও সঙ্গীতে বেশি দক্ষ। তো ভাষা ও সঙ্গীতে বেশি দক্ষ মানে ম্যাথামেটিক্সে কম দক্ষ, বা এমন কি কোনো ব্যাপার আছে যে ভাষা বা সঙ্গীতে কোনো সেরকম ছেলে নেই ভালো, শুধু মেয়েরাই আছে, বা মেয়েরা নেই শুধু ছেলেরা আছে, সেরকম কি আছে? যেমন আমাদের কাছে অরিজিৎ সিং আছে সেরকম শ্রেয়া ঘোষালও আছে, ঠিক আছে? তাহলে এটাও হচ্ছে না, বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, difficulty in recalling sequence of letters in words and frequent loss of visual memory is associated with, শব্দের অক্ষরের ক্রম মনে রাখতে অসুবিধা ও ভিজুয়াল মেমোরি হারিয়ে ফেলা কোন সমস্যার লক্ষণ? তাহলে আমাদের কি কি আসে? ডিসলেক্সিয়া, ডিসলেক্সিয়া কি? আমাদের হচ্ছে রিডিং ডিসঅর্ডার। ডিসক্যালকুলিয়া গণিত সমস্যা। ডিসগ্রাফিয়া রাইটিং ডিফিকাল্টি। ডিসপ্র্যাক্সিয়া আমাদের মোটর প্রবলেম, মোটর ডেভেলপমেন্ট প্রবলেম, ঠিক আছে? তাহলে এখানে মনে রাখতে অসুবিধা, ভিজুয়াল মেমোরি হারিয়ে ফেলা, অক্ষরের ক্রম মনে রাখতে পারে না, তাহলে যেমন আমাদের কি স কে ওয়াজ পড়ে, তাই তো? তাহলে এগুলো হচ্ছে আমাদের ডিসলেক্সিয়া, লার্নিং ডিসঅর্ডার। নেক্সট, এডুকেশন অফ অল ইন স্কুলস ফর অল কুড বি এ ট্যাগলাইন ফর, এডুকেশন অফ অল ইন স্কুলস ফর অল হলো কিসের ট্যাগলাইন হতে পারে? কোহেসিভ এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশন, কোঅপারেটিভ এডুকেশন, না এক্সক্লুসিভ এডুকেশন? তাহলে কোহেসিভ এডুকেশন আর কোঅপারেটিভ এডুকেশন কি? এগুলো একই রকম হলেও এডুকেশন ফর অল কিন্তু নয়, ঠিক আছে? এক্সক্লুসিভ এডুকেশন মানে, এক্সক্লুসিভ মানে একটা নির্দিষ্ট একটা গোত্রকেই কিন্তু আমি পড়াচ্ছি, যেমন শুধু ডিসেবিলিটির জন্য যে আলাদা স্কুল, সেগুলিকে আমরা এক্সক্লুসিভ এডুকেশন বলতে পারি। তাহলে এখানে সবার জন্য শিক্ষা, সেটা কোথায় হবে? ইনক্লুসিভ এডুকেশন, বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ফ্লুয়েন্সি, এলাবোরেশন, অরিজিনালিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি আর দ্য ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ, ফ্লুয়েন্সি, এলাবোরেশন, অরিজিনালিটি ও ফ্লেক্সিবিলিটি এগুলি কিসের সঙ্গে সম্পর্কিত? গিফটেডনেস, ট্যালেন্ট, ডাইভার্জেন্ট থিঙ্কিং, এক্সেলারেশন। গিফটেডনেস মানে, গিফটেডনেস মানে হচ্ছে একটা ছেলে যদি সৃজনশীল হয়, বা সে নতুন ধারণা তৈরি করতে পারে, বিভিন্নভাবে চিন্তা করতে পারে, এলাবোরেশন করতে পারে, তাহলে সে হচ্ছে গিফটেড। ট্যালেন্ট কি? যার নির্দিষ্ট কোনো দক্ষতা আছে, যদি কেউ ছবি আঁকাতে খুব ভালো, সে তার ট্যালেন্ট আছে, গান করাতে ভালো, তার ট্যালেন্ট আছে, একটা নির্দিষ্ট দিকে দক্ষতা আছে। ডাইভার্জেন্ট থিঙ্কিং কি? এগুলো হলো এই যে উপরের যেগুলো বলেছে সেগুলোর মাধ্যমে আমরা থিঙ্কিং যেগুলো করি সেগুলো ডাইভার্জেন্ট থিঙ্কিং। এক্সেলারেশন কি? দ্রুত অগ্রসর হওয়ার পদ্ধতি। তাহলে দেখো, এখানে গিফটেডনেস আর ডাইভার্জেন্ট থিঙ্কিং কিন্তু অনেকটা সেম, ঠিক আছে? এটা তো হচ্ছে না আর এটাও হচ্ছে না, এটা সেই সব কোশ্চেনগুলোর মধ্যে পড়ছে যেটা তুমি যদি চ্যালেঞ্জ করো তাহলে দুটোতেই কিন্তু নাম্বার দেবে, ঠিক আছে? গিফটেডনেসও এখানে হতে পারে, ডাইভার্জেন্ট থিঙ্কিংও এখানে হতে পারে, কিন্তু সবচেয়ে বেস্ট হবে ডাইভার্জেন্ট থিঙ্কিং, ঠিক আছে? নেক্সট, গিফটেড স্টুডেন্টস মে বি আস্কড টু স্পেন্ড মোর টাইম অন কোয়েশ্চেন্স ডিলিং উইথ, মেধাবী শিক্ষার্থীদের বেশি সময় দেওয়া উচিত যেসব প্রশ্নে? রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, ক্রিয়েটিং, অ্যানালাইজিং। তাহলে আমরা যদি ব্লুমস ট্যাক্সোনমি পড়ে থাকি সেখানে কিন্তু এই টার্মগুলো আছে, রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, ক্রিয়েটিং, অ্যানালাইজিং, ঠিক আছে? যদি আমরা সেখানে পড়ি যে নিচের দিকের গুলোকে কি বলা হয়? লোয়ার অর্ডার থিঙ্কিং, আর উপরের গুলোকে হায়ার অর্ডার থিঙ্কিং। তাহলে এ তো একজন মেধাবী শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী কি করবে? হায়ার অর্ডার থিঙ্কিং করবে। সবচেয়ে হায়ার অর্ডারে কি ছিল?
ক্রিয়েটিং, তাহলে ক্রিয়েটিং হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এ আর বি এগুলো তো লোয়ার অর্ডার থিঙ্কিং। অ্যানালাইজিং গুরুত্বপূর্ণ হলো, ক্রিয়েটিং কিন্তু আরো উঁচুতে তার। ঠিক আছে, তাই সেই জন্য সি হলো আমাদের অ্যান্সার। নেক্সট, মেধাবী শিক্ষার্থীদের বেশি সময় দেওয়া উচিত, যেসব এটা তো পড়লাম। লার্নিং ডিসেবিলিটিস ইন ম্যাথামেটিক্স ক্যান বি অ্যাসেসড মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি বাই হুইচ অফ দ্য ফলোয়িং টেস্টস। গণিতে লার্নিং ডিসেবিলিটি সবচেয়ে ভালোভাবে নির্ণয় করা যায় কিসের মাধ্যমে? অ্যাপটিটিউড টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট, স্ক্রিনিং টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট। তাহলে অ্যাপটিটিউড টেস্ট কি? সম্ভাবনা মাপে। ডায়াগনস্টিক টেস্ট কি? সেখানে দুর্বলতা চিহ্নিত করা হয়। স্ক্রিনিং কি? শনাক্তকরণ। অ্যাচিভমেন্ট টেস্ট কি? পারফরমেন্স মাপে। ঠিক আছে, তাহলে আমরা গণিতের ডিসেবিলিটি মাপবো, তাহলে সেটা কিসের মাধ্যমে মাপবো? ডায়াগনস্টিক টেস্ট, বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, কনসেপ্ট ম্যাপস আর মোস্ট লাইকলি টু ইনক্রিজ আন্ডারস্ট্যান্ডিং অফ নিউ কনসেপ্টস বাই। কনসেপ্ট ম্যাপ নতুন ধারণা বুঝতে সাহায্য করে, কারণ এটি ট্রান্সফারিং নলেজ বিটুইন কন্টেন্ট এরিয়াস, বিভিন্ন বিষয়ের মধ্যে জ্ঞান স্থানান্তর করে। ফোকাসিং অ্যাটেনশন অন স্পেসিফিক ডিটেল, নির্দিষ্ট বিষয়ে মনোযোগ কেন্দ্রীভূত করে, বানানটা একটু ভুল আছে। প্রায়োরিটাইজিং একাডেমিক কন্টেন্ট ফর স্টাডি, গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেয়। ইনক্রিজিং অ্যাবিলিটি টু অর্গানাইজ ইনফরমেশন লজিক্যালি, তথ্য যৌক্তিকভাবে সংগঠিত করার ক্ষমতা বাড়ায়। তাহলে কনসেপ্ট ম্যাপ, কনসেপ্ট ম্যাপ কি? কনসেপ্ট ম্যাপ তথ্যের মধ্যে সম্পর্ক দেখায়, লজিক্যাল ভাবে অর্গানাইজেশন করে বা শেখায় আমাদেরকে। ঠিক আছে, তাহলে অপশনগুলো দেখি। প্রথম অপশন হচ্ছে ট্রান্সফারিং নলেজ বিটুইন কন্টেন্ট এরিয়াস, এটা প্রাইমারি এফেক্ট কিন্তু নয়, সেকেন্ডারি এফেক্ট হতে পারে। ফোকাসিং অ্যাটেনশন অন স্পেসিফিক ডিটেল, ডিটেল ফোকাস প্রধান কাজ নয় আমাদের। ঠিক আছে, প্রায়োরিটাইজিং একাডেমিক কন্টেন্ট ফর স্টাডি, মূল উদ্দেশ্য কিন্তু আমাদের প্রায়োরিটাইজ করা নয়, স্টাডির জন্য কন্টেন্টে প্রায়োরিটাইজ করা আমাদের কিন্তু মূল উদ্দেশ্য নয়। সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি, ইনক্রিজিং অ্যাবিলিটি টু অর্গানাইজ ইনফরমেশন লজিক্যালি। ঠিক আছে, কারণ কনসেপ্ট ম্যাপ মানেই তো আমাদের সম্পর্ক, তথ্যের মধ্যে সম্পর্ক দেখায় বা শেখায়, তাহলে ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য থিওরি অফ সোশ্যাল লার্নিং অফ আলবার্ট বান্ডুরা হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু। আলবার্ট বান্দুরার সোশ্যাল লার্নিং থিওরি অনুযায়ী কি ঠিক? প্লে ইজ এসেন্সিয়াল অ্যান্ড শুড বি গিভেন প্রায়োরিটি অ্যাট স্কুল, খেলাধুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মডেলিং ইজ এ প্রিন্সিপাল ওয়ে ফর চিলড্রেন টু লার্ন, অনুকরণ শিশুদের শেখার প্রধান উপায়। অ্যান আনরিজলভড ক্রাইসিস ক্যান হার্ম এ চাইল্ড, অমীমাংসিত সংকট শিশুকে ক্ষতি করতে পারে, শিশুর ক্ষতি করতে পারে। কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সোশ্যাল ডেভেলপমেন্ট, জ্ঞানীয় বিকাশ সামাজিক বিকাশ থেকে আলাদা। তাহলে বান্দুরার যে সোশ্যাল লার্নিং থিওরি, সেখানে কি বলেন বান্দুরা? বান্দুরা বলেন যে শিশুরা অবজারভেশন ও ইমিটেশনের মাধ্যমে শেখে। ঠিক আছে, তাহলে আমাদের এই চারটা যে অপশন আছে তার মধ্যে কোনটাতে আমাদের অবজারভেশন বা ইমিটেশন আসছে? ইমিটেশন মানে কি? অনুকরণ। অনুকরণ এখানে আসছে বি, তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অন্যগুলো কেন হবে না? প্লে থিওরির সঙ্গে যেটা আমাদের খেলাধুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু প্লে থিওরির সঙ্গে সম্পর্কিত, সোশ্যাল লার্নিং থিওরির সঙ্গে সম্পর্কিত নয়। অমীমাংসিত সংকট শিশুকে ক্ষতি করতে পারে, এটা এরিকসনের ধারণা, এটা বান্দুরার নয়। জ্ঞানীয় বিকাশ সামাজিক বিকাশ থেকে আলাদা, এটা আলাদা নয়, সোশ্যাল ডেভেলপমেন্ট ও কগনিটিভ ডেভেলপমেন্টের উপর প্রভাব ফেলবে, তাহলে এটা হচ্ছে না। অনুকরণ আলবার্ট বান্দুরা সোশ্যাল লার্নিং থিওরিতে আছে, তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ডিডাকটিভ রিজনিং ইনভলভস, ডিডাকটিভ রিজনিং বলতে বোঝায় রিজনিং ফ্রম জেনারেল টু পার্টিকুলার, সাধারণ থেকে বিশেষ যুক্তি করা। রিজনিং ফ্রম পার্টিকুলার টু জেনারেল, বিশেষ থেকে সাধারণে যুক্তি করা। অ্যাক্টিভ কনস্ট্রাকশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ নলেজ, জ্ঞান নির্মাণ ও পুনর্নির্মাণ। মেথডস ইনক্লুডিং ইনকোয়ারি, লার্নিং অ্যান্ড হিউরিস্টিক্স, অনুসন্ধানমূলক পদ্ধতি ব্যবহার। তাহলে যদি আমরা কোশ্চেনটা পড়ি, ডিডাকটিভ রিজনিং, ডিডাকশনে সাধারণত নিয়ম থেকে সিদ্ধান্তে পৌঁছানো যায়, তাই তো? তাহলে কোনটাতে আমাদের হচ্ছে? এ হচ্ছে আমাদের সাধারণ থেকে বিশেষ, জেনারেল টু পার্টিকুলার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পার্টিকুলার টু জেনারেল, এটা ইন্ডাকটিভ রিজনিং। আর অ্যাক্টিভ কনস্ট্রাকশন, মেথডস ইনক্লুডিং ইনকোয়ারি, লার্নিং, এগুলো সব হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট লার্নিং। ঠিক আছে, তাহলে এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, when children learn a concept and use it, practice helps in reducing the errors committed by them. This idea was given by, অনুশীলনের মাধ্যমে ভুল কমে যায়, এই ধারণা কে দিয়েছিলেন? ইএল থর্নডাইক, পিয়াজে, জে বি ওয়াটসন, লেভ ভাইগর্সকি। তাহলে অনুশীলনের মাধ্যমে ভুল কমে যায়, তাহলে ট্রায়াল অ্যান্ড এরার থিওরি তোমরা পড়ে থাকবে ইএল থর্নডাইকের। সেখানে কি বলে? সেখানে কি ছিল? একটা কুকুরের উপর
পরীক্ষা হয়েছিল, তাই তো? কুকুরের উপর না কিসের উপর এই মুহূর্তে আমার মনে পড়ছে না, মনে হয় এটা ইঁদুরের উপর না বিড়ালে, বলে দেবো আমি পরের ইয়াতে কিসের উপর হয়েছিল। সেখানে কি হয়েছিল যে বারবার প্রচেষ্টা করছিল, প্রচেষ্টার মাধ্যমে কিন্তু তার ভুল শুধরে যায়। তাহলে ইএল থর্নডাইক হচ্ছে আমাদের অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং স্কিলস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স? নিচের কোন দক্ষতা ইমোশনাল ইন্টেলিজেন্সের সঙ্গে সম্পর্কিত? মেমোরাইজিং, মোটর প্রসেসিং, এনভিসেজিং, এম্পাথাইজিং। তাহলে মোটর ডেভেলপমেন্টের সঙ্গে কোটি ইমোশনাল ইন্টেলিজেন্সের সঙ্গে কোনটি অ্যাসোসিয়েটেড? তাহলে কি হচ্ছে এম্পাথাইজিং? এম্পাথাইজিং কি? অন্যের অনুভূতি বোঝা ও সহানুভূতি প্রকাশ। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এনভি ইনভাই এনভিসেজিং এটি কি? এটি হচ্ছে আমাদের ইমাজিনেশন রিলেটেড, ঠিক আছে। মোটর প্রসেসিং কি? মোটর স্কিল। মেমোরাইজিং কি? মেমোরি স্কিল। তাহলে ডি হচ্ছে আমাদের অ্যান্সার। The inner force that stimulates and compels a behavioral response and provides specific direction to that response is, যে অন্তর্নিহিত শক্তি আচরণকে উদ্দীপিত ও পরিচালিত করে তাকে বলে কি? মোটিভ, পারসিভারেন্স, ইমোশন, কমিটমেন্ট। তাহলে মোটিভ কি? মোটিভ হলো এক অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে, আমাদের ভেতরের শক্তি যা আমাদের আচরণকে চালিত করে। পারসিভারেন্স কি? অধ্যবসায়। ইমোশন কি? অনুভূতি। কমিটমেন্ট কি? অঙ্গীকার। তাহলে অন্তর্নিহিত শক্তি আচরণকে উদ্দীপিত ও পরিচালিত করে আমাদের মোটিভ। এ হচ্ছে আমাদের অ্যান্সার। হুইচ টার্ম ইজ অফেন ইউজড ইন্টারচেঞ্জেবলি উইথ দ্য টার্ম মোটিভেশন? মোটিভেশন শব্দটির পরিবর্তে প্রায়ই কোন শব্দ ব্যবহার করা হয়? ইনসেন্টিভ, ইমোশন, নিড, ইন্সপিরেশন। তাহলে ডাইরেক্ট বলি আমি, নিড থেকেই তো আমাদের মোটিভেশন আসে, তাই না? তাই মোটিভেশনের সঙ্গে নিড শব্দটি কিন্তু সবচেয়ে ঘনিষ্ঠ। নিড হচ্ছে আমাদের অ্যান্সার। বাকিগুলো কেন হবে না? ইনসেন্টিভ কিন্তু এক্সটার্নাল রিওয়ার্ড, তাহলে এটা হচ্ছে না। ইমোশন আলাদা সাইকোলজিক্যাল কনসেপ্ট এটি, তাহলে এটিও হচ্ছে না। ইন্সপিরেশন এটি মোটিভেশনের সমার্থক নয়, তাহলে এটাও হচ্ছে না। নিড হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ড্যাশ মোটিভস ডিল উইথ দ্য নিড টু রিচ স্যাটিসফাইং ফিলিং স্টেটস অ্যান্ড টু অবটেন পার্সোনাল গোলস। তাহলে ড্যাশ মোটিভ ব্যক্তিগত লক্ষ্য অর্জন ও সন্তোষজনক অনুভূতির সঙ্গে সম্পর্কিত। ইফেক্টিভ, এফেক্টিভ, প্রিজার্ভেশন ওরিয়েন্টেড, সেফটি ওরিয়েন্টেড। তাহলে ইফেক্টিভ মানে কি? ইফেক্টিভ হচ্ছে সাইকোলজিক্যাল কিন্তু কোনো ক্যাটাগরি নয় এটি, ঠিক আছে। এফেক্টিভ কি? এফেক্টিভ কিন্তু আমাদের আবেগ, অনুভূতি, সন্তুষ্টির সঙ্গে সম্পর্কিত। প্রিজার্ভেশন ওরিয়েন্টেড আর সেফটি ওরিয়েন্টেড এগুলি কি? এগুলি কিন্তু সার্ভাইভাল ও সেফটি রিলেটেড। তাহলে এখানে স্যাটিসফাইং ফিলিং স্টেটস অ্যান্ড টু অবটেন পার্সোনাল গোলস বলেছে, তাহলে এখানে সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি, এফেক্টিভ। লাস্ট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ফ্যাক্টর দ্যাট এফেক্টস লার্নিং পজিটিভলি? নিচের কোন উপাদানটি শেখার উপর ইতিবাচক প্রভাব ফেলে? ফিয়ার অফ ফেলিয়ার, ব্যর্থতার ভয়, এটা তো হবে না। কম্পিটিশন উইথ পিয়ার্স, সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতা, এটাও হবে না, প্রতিযোগিতা নেগেটিভ। মিনিংফুল অ্যাসোসিয়েশন, অর্থপূর্ণ সম্পর্ক স্থাপন, এটি আমাদের অ্যান্সার। প্রেশার ফ্রম প্যারেন্টস, অভিভাবকদের চাপ, অভিভাবকদের চাপ থাকলে সেটা আমাদের লার্নিংয়ে কিন্তু পজিটিভলি এফেক্ট করবে না, নেগেটিভলি করবে, ঠিক আছে। তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। তাড়াতাড়ি আমি ওই ইএল থর্নডাইকের যে ইয়েটা ওটা একবার দেখে নিই, দাঁড়াও, তারপর আমি তোমাদেরকে এখানেই বলে দিই। তাহলে ইএল থর্নডাইক, হ্যাঁ, ইএল থর্নডাইক বিড়ালের উপর কিন্তু তার যে পরীক্ষাটা সেটা করেছিলাম, ঠিক আছে। আমি তখন আমার মনে পড়েনি, আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে। আর এরকম করেই তোমরা কিন্তু এগুলি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলি করে যাও। সিটেট পাস করার কিন্তু মূল মন্ত্র হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স প্লাস পেডাগজি, ঠিক আছে। যারা পেডাগজি সিডিপি, সিডিপি প্লাস অন্যান্য যে সাবজেক্টগুলোর পেডাগজি ভালোভাবে করে নেবে আর প্রিভিয়াস ইয়ার্স পেপার করে যাবে, তাদেরই কিন্তু সিটেট পাস হয়ে যাবে, ঠিক আছে। আমি 100% দিয়ে বলতে পারি, আমিও করেছি, তোমরাও পারবে করতে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।